ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে দেখছিলাম ব্যাংকে আমানত বাড়ছে, পাশাপাশি অলস টাকার পরিমাণও বাড়ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, আমাদের যখন আমাদের টোটাল মানি সাপ্লাই, যেটাকে আমরা বলি যে M2, এটা প্রত্যেক বছরই আসলে রেমিটেন্স, এক্সপোর্ট এবং বাইরে থেকে সরকারি যে ঋণ নেন, মোটামুটি এই তিনটা মেজর কারণে কিন্তু মানি সাপ্লাই বেড়ে যায় আমাদের। সো মানি সাপ্লাই বাড়লে তখন আসলে ব্যাংকের ডিপোজিট বাড়ে। কিন্তু অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু মোটামুটি 50% অফ দ্য ব্যাংকস, মানে যারা 50% লোন যারা দেন, এই ব্যাংকগুলো মোটামুটি ক্যাপিটাল শর্টফলের কারণে কিন্তু নতুন করে লোন দিতে পারছেন না। ফলে সিস্টেমে যেটা হচ্ছে যে ঋণের প্রবৃদ্ধি খুব একটা হচ্ছে না, 6-7% লেভেলে আছে, কিন্তু ডিপোজিট কিন্তু 10-11% লেভেলে চলে যাচ্ছে। সো এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ব্যাংকিং সিস্টেমে যদি যখন দেখবেন, তখন ওখানে দেখবেন যে আপনার আমাদের টোটাল ডিপোজিটের একটা গ্রোথ হচ্ছে, কিন্তু আবার একটা অন্য সাইডে অলস ডিপোজিটও কিছুটা বেড়ে যাচ্ছে। এটার কারণটা যেমন একদিকে যেমন কিছু ব্যাংক লোন দিতে পারছেন না, বাকি ব্যাংকগুলোরও কিন্তু একটা ক্যাপিটালের রেস্ট্রিকশন আছে। তাদের পক্ষেও খুব ভালো ভালো উদ্যোক্তাদেরকে লোন দেওয়াটাও একটু ডিফিকাল্ট, কারণ 15% সুদের কারণে, 14-15% সুদের কারণে কিন্তু আসলে লোনের ডিমান্ডও কমে গেছে। এই বিষয়টি আসলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা, নাকি সংকট পান ওনারা কোথাও দেখতে পান অর্থনীতিতে? না, মানে ডিপোজিটের গ্রোথটা আসলে ব্যাংকের আস্থার ব্যাপার না। ডিপোজিটের গ্রোথটা যেহেতু টোটাল সিস্টেমে মানি সাপ্লাই বাড়লে সেটা কোনো না কোনো ভাবে আসলে টোটাল লায়াবিলিটি বাড়ে, মানে টোটাল ডিপোজিটস বাড়ে। কিন্তু আস্থার ব্যাপারটা অন্যদিকে যদি আমি বলি যে বিনিয়োগ পরিস্থিতির সাথে কিন্তু আমাদের লোনের প্রবৃদ্ধির ডিমান্ড এবং সাপ্লাই দুটোই কনস্ট্যান্ট হয়ে আছে। এই কারণে কিন্তু আমরা দেখছি যে মানে কি বলে অতিরিক্ত তারল্য যেটা আনইউজড লিকুইডিটি, সেটার পরিমাণ বাড়ছে। ঋণের প্রবৃদ্ধির কথা আপনি বলছিলেন, এই যে আসলে 6.5-7% পর্যন্ত আছে, এটা কি আসলে আমাদের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা আসলে আমাদের জন্য একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, কারণ আপনি যদি আমাদের গত 30 বছরের ট্র্যাক রেকর্ড দেখেন, আমাদের ঋণের প্রবৃদ্ধি ইউজুয়ালি হয় 10-15% প্রয়োজন হয় স্বাভাবিক গতিতে। সেটা মোটামুটি যখন 6-7% নেমে আসে, এটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে নতুন করে ইনভেস্টমেন্টের জন্য খুব বড় ধরনের একটা শঙ্কা তৈরি হয়েছে, যে কারণে এটা মোটামুটি আমাদের যে এভারেজ যেটা থাকে ইউজুয়াল, তার মোটামুটি 50% লেভেলে নেমে আসছে। আচ্ছা, এই যে বিনিয়োগকারীদের আপনি অনাগ্রহ দেখছেন, আসলে তার পাশাপাশি উদ্যোক্তাদের কথা বলছিলেন, আসলে এই অর্থের এই চালান, অর্থের যে সংস্থান হচ্ছে, কিন্তু আসলে তারল্যটা বাড়ছে না, সেক্ষেত্রে বিনিয়োগকারী যারা আছেন কিংবা উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে আরেকটু রক্ষণশীল হওয়া উচিত কি আপনার মনে হয়? তারা কিন্তু অলরেডি খুব রক্ষণশীল একটা স্ট্যান্সে আছেন, কারণ অধিকাংশ উদ্যোক্তাদের সাথে যাদের সাথে আমরা কথা বলছি, তারাই আসলে যে সারপ্লাসটা ক্রিয়েটেড হচ্ছে ইকোনমিতে, তাদের ব্যবসায়ে, সেটা আসলে ব্যবহার করতে বাধ্য হচ্ছে না। তাদের যে ইন্ডিভিজুয়াল তাদের যে লোনগুলো আছে, ঋণের পরিমাণ কমাতে, কারণ এটা কমাতে না পারলে দুটো জিনিস হচ্ছে। এক নাম্বার হচ্ছে যেহেতু ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, সেই ক্ষেত্রে নতুন করে ইনভেস্টমেন্ট ওখানে দরকার হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেটের পরিমাণটা যেহেতু 14-15% লেভেলে চলে গেছে, সেটা কমিয়ে না আনলে আসলে ইন্টারেস্ট সার্ভিস করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কর্মসংস্থান এবং আমাদের সামগ্রিক উৎপাদনের উপর প্রভাব পড়তে পারে? জি, ইউজুয়ালি আপনার কন্ট্রাকশনাল মনিটারি পলিসি, যেটাতে আমরা এখন আছি, গত 2 বছর ধরেই আছি, এটার ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বাড়ে, কারণ বিনিয়োগ কমে আসে। বিনিয়োগ কমলে নতুন করে এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয় না, কর্মসংস্থান তৈরি হয় না, এবং ফলে যেটা হয় যে কর্মসংস্থান কিংবা বেকারত্ব বেড়ে যায়। আমাদের কিন্তু যেটা মনে রাখতে হবে যে আমাদের কিন্তু 2-3% প্রতি বছর আমাদের যে কর্মক্ষম মানুষের সংখ্যা, আমাদের টোটাল লেবার ফোর্স, সেটা কিন্তু 2-3% বাড়ে। ফলে 2-3% যদি আপনার নতুন কর্মসংস্থান তৈরি না হয়, তাহলে আনএমপ্লয়মেন্ট কিংবা বেকারত্ব বাড়তে বাধ্য। একেবারেই শেষ দিকে আলোচনা চলে এসেছি, একটু যদি বলেন মূল্যস্ফীতির যে হার আমাদের, পাশাপাশি ব্যাংকের যে উচ্চ সুদের যে পরিমাণ, সেটি কি আসলে আমানতকারীদের জন্য আলাদা শঙ্কা তৈরি করে কিনা? এই মুহূর্তে আপনি যদি দেখেন যে আমাদের এভারেজ ইনফ্লেশন 8.5% লেভেলে, এবং আপনার যদি এভারেজ
ডিপোজিট দেখি কিংবা এবার যদি হাইয়েস্ট ডিপোজিট লেভেলও দেখি, সেটাও কিন্তু খুব বেশি হলে আপনার এভারেজে গিয়ে বোধহয় 9% লেভেলে আছে। সো এটাও যে আপনার ডিপোজিটাররাও যে খুব ভালো অবস্থানে আছেন এখনো, সেটা কিন্তু না। কারণ আপনি যদি দেখেন যে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের পরে নেট এফেক্টিভ ইন্টারেস্ট রেট কিন্তু 1-1.5%-এর ভিতরে থাকছে। ফলে বিনিয়োগকারীদের জন্য লং টার্মে বিনিয়োগ হিসেবে যে সুদ আদায়ী যে সমস্ত ইনভেস্টমেন্টস, সেখানে বিনিয়োগ করাটা যে খুব ভালো কিংবা স্বস্তিদায়ক তাও কিন্তু না। অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে এই বিষয়ে হয়তো বা আবারও আলোচনা করার সুযোগ পাবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ব্যাংকে অলস তারল্য নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ।